প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি করাবো সেটি সিলেট বোর্ডে 2024 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা আগে আমরা অঙ্কটি পড়ে নিই। নিম্নলিখিত লেনদেনগুলো রূপম বিপণীর হিসাব বই থেকে 30 জুন 2023 তারিখে নেওয়া হয়েছে। এক নম্বর দেখেন, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 12,000 টাকা। 2 ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ 3,200 টাকা, যা নগদানভুক্ত হয়নি। 3 ব্যাংকে চেক জমা করা হয়েছে 2,100 টাকা, যা এখনও আদায় হয়নি। 4 দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংক হিসাবে জমাদান 2,700 টাকা, যা নগদানভুক্ত হয়নি। 5 ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 100 টাকা ও ব্যাংক চার্জ 50 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। 6 পাওনাদার বরাবরে মোট 5,000 টাকার 2টি চেক ইস্যু করা হয়েছিল, যার মধ্যে 1,000 টাকার চেক ব্যাংকে উপস্থাপন করা হয়েছিল। এরপর কতে দেখেন বলা হয়েছে আমানতকারীর হিসাব বইয়ের 5 নম্বর দফার জাবেদা করো। তার মানে আমাদের 5 নম্বর দফার জাবেদা করতে বলা হয়েছে। তো জাবেদা করতে হলে প্রথমে আমাদের পক্ষ বের করতে হবে। ঠিক এইভাবে দেখেন এখানে কি বলা হয়েছে, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 100 টাকা। তার মানে ব্যাংক আমাদেরকে সুদ দিয়েছে 100 টাকা। এর প্রথমে পক্ষ বের করতে হবে ঠিক এইভাবে। ব্যাংক আমাদের কি দিল? সুদ দিল। তাহলে ব্যাংক সুদ একটি পক্ষ। আর এই ব্যাংক সুদ দিল মানে হলো ব্যাংকে আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের সাথে ব্যাংক কী করবে, এই টাকাটা যোগ করে দেবে। তাহলে আরেকটি পক্ষ হলো ব্যাংক হিসাব। তার মানে আমাদের একটি পক্ষ হলো ব্যাংক হিসাব, আরেকটি পক্ষ হলো ব্যাংক সুদ হিসাব। তো প্রথমে আমরা এই দুটি পক্ষ আগে লিখে নেব। তার আগে আমরা যেহেতু 2023 আমরা তারিখটা লিখে নেব। এরপরে জুন 30, তার মানে এখানে যতগুলো লেনদেন সব একই তারিখ অর্থাৎ 30 জুন ধরে করতে হবে। তাহলে আমরা পক্ষ দুইটা আগে লিখে নিই। একটি হলো ব্যাংক হিসাব, আরেকটি পক্ষ হলো ব্যাংক সুদ হিসাব। ব্যাংক সুদ হিসাব। এবার দেখেন আমরা জানি ব্যাংক সম্পদ, আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই লেনদেনের ফলে আমাদের ব্যাংকে টাকা বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাই এখানে ব্যাংক হিসাব ডেবিট। আরেকটি পক্ষ দেখেন ব্যাংক সুদ। আমরা জানি ব্যাংক সুদ একটি আয় হিসাব, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। যেহেতু ব্যাংক আমাদেরকে সুদ দিচ্ছে তার মানে আমাদের একটি আয় বৃদ্ধি পাচ্ছে, সেই কারণে এখানে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট হবে। আর টাকা হবে কত টাকা? 100 টাকা। ডেবিটে 100, ক্রেডিট টাকার ঘরে 100 আমরা লিখে দেবো। এরপরে দেখেন ব্যাখ্যা দিতে হবে। আমরা ব্যাখ্যাটা এখানে লিখে দেখাচ্ছি না, জাস্ট মুখে বলে দিচ্ছি। যেহেতু ব্যাংক সুদ মঞ্জুর করলো, এইটা আপনারা লিখে দেবেন, আমি লিখলাম না। এরপরে দেখেন পরে ওই একই তারিখে ওই নাম্বারেই দেখেন পরে বলা হয়েছে ব্যাংক চার্জ 50 টাকা। তার মানে ব্যাংক আমাদের হিসাব থেকে চার্জ কেটে নিয়েছে 50 টাকা। তার মানে ব্যাংক কি করলো? চার্জ কেটে নিল। তাহলে ব্যাংক চার্জ একটি পক্ষ। আর ব্যাংক চার্জ কেটে নিল মানে হলো যে আমাদের যে ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে ব্যাংক এই 50 টাকা কেটে নেবে, তার মানে বিয়োগ করে নেবে। তাহলে আরেকটি পক্ষ হলো ব্যাংক হিসাব। তাহলে আমরা এখানে দুটি পক্ষ পেয়ে যাচ্ছি, একটি হলো ব্যাংক চার্জ আর একটি হলো ব্যাংক হিসাব। তো আমরা আগে এখানে পক্ষ দুটি লিখে নিলাম, ব্যাংক চার্জ হিসাব আরেকটি হলো ব্যাংক হিসাব। এবার দেখেন ব্যাংক চার্জ কি? আমরা জানি খরচ, আর খরচ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তো এই লেনদেনের ফলে আমাদের ব্যাংক চার্জ নামক একটি খরচ বৃদ্ধি পাচ্ছে, তাই এখানে এইটা হবে ডেবিট। আর আরেকটি পক্ষ ব্যাংক হিসাব, যেটা সম্পদ। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এখানে যেহেতু ব্যাংক সম্পদ হ্রাস পাচ্ছে তাই ব্যাংক হিসাব এখানে কি হবে? ক্রেডিট। আর টাকা হবে কত? 50 টাকা। আর আমরা ব্যাখ্যা লাগবো যে ব্যাংক চার্জ হিসাবভুক্ত করা হলো, তার মানে ব্যাংক চার্জ হিসাবভুক্ত করা হলো, আমি লিখলাম না, আপনারা লিখবেন। এবার দেখেন খতে বলা হয়েছে কি, যে শুধুমাত্র ব্যাংক বিবরণীতে হিসাবভুক্ত করা হয়েছে এরূপ দফাগুলো চিহ্নিত করে মোট টাকার পরিমাণ নির্ণয় করো। তার মানে আমরা জানি আমাদের যখন ব্যাংকের সাথে আমরা হিসাব নিকাশ করি তখন আমাদের দুটি বই থাকে, একটি হলো আমরা সংরক্ষণ করি আর একটা হলো ব্যাংক সংরক্ষণ করে। তো যেটা ব্যাংক সংরক্ষণ করে সেই বইতে যেগুলো হিসাবভুক্ত করা হয়েছে সেইগুলোর মোট টাকার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। হিসাবভুক্ত বলতে হয় ব্যাংক যোগ করেছে না হয় বিয়োগ করেছে, দুইটা এখানে আসবে। আর আমাদের বইতে বলতে আমরা বাড়ির বই যেটা নগদান বই, তো এখানে শুধু ব্যাংকের বইয়ের দফাগুলোর মানে চিহ্নিত করে মোট টাকার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, তাই আমরা ওইগুলো এখানে বের করব। তো প্রথমে দেখেন 1 নম্বর আসবে না। 2 নম্বরে দেখেন ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ 3,200 টাকা। তার মানে ব্যাংক আমাদের কি করেছে? প্রদেয় বিল পরিশোধ করেছে। যখনই ব্যাংক আমাদের হয়ে কোনো টাকা পরিশোধ করবে তখনই কি করবে? ব্যাংক আমাদের ব্যাংক হিসাব থেকে ওই টাকাটা কি করবে? বিয়োগ করবে। তার মানে এটা ব্যাংক বিবরণীতে বিয়োগ করা হয়েছে, সেজন্য আমরা এইটা এখানে আনবো। আর এখানে আমরা ক্রমিক নাম্বার দিয়ে করলে ভালো হবে, তাহলে আমরা এখানে লিখলাম ক্রমিক নাম্বার। এরপরে বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তো প্রথমে আমরা লিখব ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ। ব্যাংক কর্তৃক, এটা আমরা 2 নাম্বার, ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ।
তো ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ কত? 3200 টাকা। আমরা প্রথম টাকার ঘরে লিখলাম। এরপরে দেখেন আমাদের 4 নাম্বার, যেটা 3 নাম্বার আসবে না এখানে। 4 নাম্বার হলো যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংক হিসাবে জমাদান। তার মানে আমাদের একজন দেনাদার ছিল, তিনি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করে গেছে, তার মানে ব্যাংক এটা যোগ করবে, সেই জন্য এটাও এখানে আসবে। তার মানে আমরা লিখব দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান। এটা হলো 4 নাম্বার। আমরা এখানে লিখব দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা বা জমাদান, যাইলে কি জমাদান। টাকা হবে কত? 2700। আমরা 2700 টাকা লিখলাম। এইবার আমাদের দেখেন আসবে কোন আইটেম, দেখেন যে 5 নম্বর, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর। তার মানে ব্যাংক আমাদেরকে সুদ দিল। তো ব্যাংক যদি আমাদেরকে সুদ দেয়, তাহলে আমাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের সাথে যোগ করে দেবে, তার মানে এটা আসবে। এরপরে দেখেন ব্যাংক চার্জ 50 টাকা, এটা আমাদের হিসাব থেকে ব্যাংক কী করে? বিয়োগ করে নেয়, মানে কেটে নেয়, তাহলে এটাও আসবে। তার মানে ব্যাংক যেগুলো হিসাবভুক্ত করেছে, হোক যোগ হোক বিয়োগ, সেগুলোই এখানে আসবে। তাহলে আমরা পরপর দুইটাই লিখব 5 নম্বর হিসাবে। এখানে ব্যাংক সুদ, আমরা একটা লিখব ব্যাংক সুদ, যেটা 100 টাকা। আর একটা হলো কি, ওই একই সিরিয়াল নাম্বার, ব্যাংক চার্জ। তো ব্যাংক চার্জ এখানে কত টাকা? 50 টাকা। এই হলো আমাদের ব্যাংক যেগুলো হিসাবভুক্ত করেছে সেই লেনদেনগুলো। এইবার আমরা এটা যোগ করব, যোগ করলে আমাদের হবে 6050 টাকা। তো আমরা এখানে 6050 টাকা লিখলাম, আর এটা আমরা এখানে ক্লোজ করে দেবো। এটাই ছিল আমাদের খর প্রশ্নের উত্তর। এবার গতে দেখেন বলা হয়েছে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তো প্রথমে জেনে নিই ব্যাংক সমন্বয় বিবরণী কি আর এটা কেন প্রস্তুত করা হয়। আমরা সাধারণত ব্যাংকের সাথে যখন লেনদেন করি, সেই লেনদেনগুলো হিসাব রক্ষণের জন্য আমরা যে বইতে সংরক্ষণ করি তাকে নগদান বই বলা হয়। আর ব্যাংক যে বইতে সংরক্ষণ করে লেনদেনগুলো, সেই বইকে ব্যাংক বিবরণী বা পাস বই বলা হয়। তো অনেক সময় দেখা যাচ্ছে যে এই দুই বইয়ের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়, আর তার জন্যই মূলত ব্যাংক সমন্বয় বিবরণী করা হয়। তো এই ব্যাংক সমন্বয় বিবরণী দুটি উপায়ে করা হয়, একটি হলো একক জের পদ্ধতি আর একটি হলো উভয়জের পদ্ধতি। তো আমাদের যখন যেটা বলবে সেইভাবেই করতে হবে। তো এখানে দেখেন বলা নেই, তো আমরা এখানে একক জের পদ্ধতিতেই করব। কারণ হলো এখানে একটি বইয়ের তথ্যই মাত্র দেওয়া আছে, তার মানে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তটাই দেওয়া আছে। এখানে আমি চাইলেও উভয়জের পদ্ধতিতে করতে পারবো না। তো তারপরেও যদি আমাদের দুইটা বইয়ের তথ্য দেওয়া থাকে আর সেই ক্ষেত্রে আমাদের যদি কোনো কথা বলা না থাকে, তাহলে আমরা একক জের পদ্ধতিতেও করতে পারি, উভয়জের পদ্ধতিতেও করতে পারি। তো যেহেতু এখানে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে, তাই আমাদের একক জের পদ্ধতিতে করতে হলে প্রথমে আমরা এই বইয়ের তথ্যটা আগে লিখে নেব। এরপরে আমাদের এই বইয়ে দেখব যে কোনো লেনদেনের ফলে যদি এই নগদান বইয়ে যদি বেশি থাকে তাহলে বিয়োগ করব, আর যদি কম থাকে তাহলে যোগ করব। এটাই হলো মূল নিয়ম। তার মানে যেই বই নিয়ে আমরা অঙ্কটা মূলত শুরু করব, সেই বইয়ে যদি কোনো লেনদেনের ফলে কম থাকে টাকা তাহলে যোগ হবে, আর যদি বেশি থাকে তাহলে বিয়োগ হবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই দেখেন আমরা নগদান বই যে উদ্বৃত্ত দেওয়া আছে সেটা আমরা এখানে লিখে নেব। তার মানে নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত, নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত, এইটা আমরা আগে লিখে নেব। তো এইটা আমাদের শেষ টাকার ঘরে লিখতে হবে। টাকার পরিমাণ হলো 12,000। এরপরে দেখেন এই টাকার সাথে কিছু আমাদের যোগ করতে হবে, কিছু আমাদের বিয়োগ করতে হবে। তাই আমরা দুই ভাগে আগে লিখে নিলাম যোগ। এরপরে আমরা মোটামুটি যে জায়গায় আমাদের ধরবে সেই অনুযায়ী আমরা এখানে যোগ বিয়োগ লিখে নিলাম। এবার দেখেন আমরা প্রথমে যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত সেটা লিখে নিলাম। এরপরে দেখেন 2 নম্বরে বলা হয়েছে ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ 3200 টাকা, যা নগদানভুক্ত হয়নি। তার মানে ব্যাংক আমাদের হয়ে প্রদেয় বিল পরিশোধ করেছে, তার মানে কি ব্যাংক থেকে বিয়োগ করা হয়েছে। ব্যাংক যদি আমাদের হয়ে কাউকে টাকা পরিশোধ করে তাহলে ব্যাংক নিঃসন্দেহে এটা বিয়োগ করবে, তার মানে ব্যাংকের বইতে কম আছে। কিন্তু নগদান বইতে লেখা হয়নি, মানে হলো যে আমাদের যে বাড়ির বই আছে সেই বইতে যে আমরা বিয়োগ করব সেটা করিনি। তার মানে আমাদের বইতে কি আছে? বেশি আছে। যেহেতু আমাদের বইতে বেশি আছে তাই আমরা এখানে কি করব? বিয়োগ করব। আর আমরা লিখব যে ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ, যা নগদান বইতে লেখা হয়নি। 1 নম্বর ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ, আমি সংক্ষেপে লিখছি ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ। আরও সুন্দর হয় যদি এইভাবে লেখা হয় ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ, যা নগদানভুক্ত হয়নি, তাহলে আরও সুন্দর হয়। কিন্তু সময়
বাঁচানোর জন্য আমি অত বিস্তারিত লিখছি না, তবে এইটা লিখলেও হবে। এবার দেখেন 3 নম্বরে বলা হয়েছে যে ব্যাংকে চেক জমা করা হয়েছে 2100 টাকা, এখনও আদায় হয়নি। তার মানে আমরা একজন দেনাদারের কাছ থেকে বা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে একটা চেক পেয়েছিলাম, সেই চেকটি আমরা ব্যাংকে জমা দিয়েছিলাম এই কারণেই যে ব্যাংক তার অ্যাকাউন্ট থেকে তুলে আমার অ্যাকাউন্টে যোগ করে দেবে, কিন্তু সেই কাজটা ব্যাংক এখনও করতে পারিনি। তার মানে ব্যাংক আদায় না করা পর্যন্ত ব্যাংকের বইতে যোগ করবে না। কিন্তু যখন আমি ব্যাংকে আদায়ের জন্য জমা দিয়েছি তখন আমার বাড়ির বইতে কিন্তু আমি নিঃসন্দেহে যোগ করেছি। তো এই যোগ করার কারণে আমার বাড়ির বইতে কি আছে, বেশি আছে, আর ব্যাংকের বইতে কি আছে, কম আছে। যেহেতু বাড়ির বই নিয়ে শুরু করেছি আর বাড়ির বইতে বেশি আছে, তাই আমাদের এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আদায়ের জন্য জমাকৃত চেক আমরা 2 নম্বর দিয়ে লাগবো। আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। ব্যাংক কর্তৃক আদায় হয়নি। টাকা 2100, প্রথম টাকার ঘরে লিখলাম। এবার দেখেন 4 নম্বরে বলা হয়েছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংক হিসাবে জমাদান 2700 টাকা, যা নগদানভুক্ত হয়নি। তার মানে আমাদের একজন দেনাদার সে সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে, কিন্তু যা নগদানভুক্ত হয়নি মানে হলো যে কিন্তু এটা আমরা জানি না। তার মানে আমাদের যে বাড়ির বই আছে সেই বইতে যে আমরা যোগ করব সেটা আমরা করিনি, কারণ আমরা তো জানিই না। তো এখানে আমাদের কি হয়েছে, আমাদের বইতে আমরা যোগ করিনি, তার মানে আমাদের বইতে কম আছে, আর ব্যাংক যোগ করেছে, ব্যাংকের বইতে বেশি আছে। যেহেতু আমাদের বইতে কম আছে তাই আমরা এখানে কি করব, যোগ করব। তাহলে এখানে লিখব দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান। টাকার পরিমাণ 2700। এবার দেখেন 5 নম্বরে বলা হয়েছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। তার মানে আমাদের ব্যাংকে যে টাকা আছে তার উপরে ব্যাংক আমাদেরকে সুদ দিয়েছে। তো ব্যাংক সুদ দিল মানে হলো যে ব্যাংকের যে হিসাব আছে আমার সেটার সাথে যোগ করে দেওয়া। তার মানে আমার ব্যাংকের টাকা বেড়ে গেল, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তার মানে আমার যে বাড়ির বই আছে সেই বইতে আমি এখনও লিখিনি, আর লিখলে কী করতাম, যোগ করতাম। যেহেতু আমার বইতে এখনও আমি যোগ করিনি, তার মানে কি আমার বইতে কম আছে, তাহলে এখন কি করতে হবে, যোগ করতে হবে। আর আমরা লিখব কি, যে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। আমরা লিখব ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 2 নম্বর দিয়ে। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ যা নগদানভুক্ত হয়নি, এইভাবে লিখলেও হবে। এবার দেখেন ওর সাথেই বলা হয়েছে যে ব্যাংক চার্জ 50 টাকা, যা নগদানভুক্ত হয়নি। তার মানে ব্যাংক আমাদের হিসাব থেকে চার্জ বাবদ কেটে নিয়েছে। তার মানে কি, ব্যাংক এটা বিয়োগ করেছে, কিন্তু আমাদের বইতে লেখা হয়নি, মানে আমরা এটা জানি না, সেই কারণে আমাদের বইতে আমরা বিয়োগ করিনি। তো যেহেতু আমাদের বইতে বিয়োগ করিনি, তার মানে কি আমাদের বইতে কি আছে, বেশি আছে, তাই আমরা এখানে কি করব, বিয়োগ করব। তাহলে এখানে লিখব যে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ যা নগদানভুক্ত হয়নি। কত টাকা, 50 টাকা। মানে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ যা নগদানভুক্ত হয়নি, এটা লিখলে আরও ভালো হবে। এবার দেখেন তারপরের লেনদেন, শেষ লেনদেনে বলেছে পাওনাদার বরাবর মোট 5000 টাকা দুটি চেক ইস্যু করা হয়েছিল, যার মধ্যে 1000 টাকার চেকটি ব্যাংকে উপস্থাপন করা হয়েছিল। তার মানে আমরা পাওনাদারকে চেক দিয়েছিলাম, যখন আমরা পাওনাদারকে চেক দিয়েছিলাম তখন আমার বাড়ির বই থেকে কিন্তু বিয়োগ করেছিলাম। কত টাকা চেক দিয়েছিলাম, মোট 5000 টাকার। তার মানে 5000 টাকায় বাড়ির বই থেকে বিয়োগ করেছিলাম। কিন্তু দেখেন বলা হয়েছে যে যার মধ্যে থেকে 1000 চেকটি ব্যাংকে উপস্থাপিত হয়েছে। তার মানে ব্যাংক থেকে তুলে নিয়ে গেছে মাত্র 1000 টাকার চেক, তাহলে ব্যাংকে বাকি টাকা রয়েই গেছে। তার মানে কি, আমরা যে বাড়ির বই থেকে 5000 টাকা বিয়োগ করেছিলাম, কিন্তু ব্যাংক বিয়োগ করেছে মাত্র 1000 টাকা। তাহলে ব্যাংকের বইতে বেশি আছে আর আমার বাড়ির বইতে কি আছে, কম আছে। তাই আমাদের বাড়ির বইতে কি করতে হবে, এখন যোগ করতে হবে। কত টাকা, ওই যে 4000 টাকা যেটা এখনও তুলে নেয়নি ওই টাকা। তার মানে আমরা লিখব যে ইস্যুকৃত চেক কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি।
কত টাকা উপস্থাপিত হয়নি? মোট ছিল চেক 5,000 টাকা, তার ভিতরে 1,000 টাকা উপস্থাপিত হয়েছে, মানে ব্যাংক থেকে তুলে নিয়ে গেছে। এখনও 4,000 টাকা বাকি আছে, যেটা এখনও ব্যাংক থেকে তুলে নেয়নি। সেই 4,000 টাকায় এখানে আমাদের যোগ করতে হবে। এবার দেখেন আমরা 2,700, 100 আর এই 4,000 যোগ করলে হবে আমাদের 6,800। আমরা এখানে 6,800 যোগ করলাম। এবার দেখেন এই 12,000-এর সাথে 6,800 যোগ করলে আমাদের হবে 18,800। তার সাথে আমরা বিয়োগগুলো দেখেন যোগ করে নেব, 3,200, 2,100 আর 50, তার মানে 5,350 টাকা। তাহলে আমরা এখানে লিখলাম 5,350। এইবার আমরা মোট টাকার এই টাকার সাথে এই টাকা আমরা কি করব? বিয়োগ করব। আর বিয়োগ করলে আসে আমাদের 13,450 টাকা। এবার আমরা ক্লোজ করব। আর এখানে আমরা লিখব ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। তার মানে আমরা শুরু করছিলাম নগদান বই নিয়ে, আর আমরা উত্তরে পেলাম ব্যাংক বিবরণী বই অনুযায়ী। তো এটাই ছিল আমাদের গ প্রশ্নের উত্তর। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।